লায়লার কাছ থেকে কি শুনলাম আমরা, লায়লার নাকি বাচ্চা আছে, বাচ্চাটা নাকি অটিস্টিক। লায়লা এটাও বলল লায়লা এবং মামুনের নাকি কখনো বিয়ে হয়নি। মামুনের কুকীর্তি সব ফাঁস করেছেন লায়লা। আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে। সে অটিস্টিক বেবি এবং মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, আদর ভালোবাসা করতে পারবে, তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে। তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি, তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকতে পারি না, যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে, তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না। তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে, তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল। মামুন যদি এখন সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে, কারণ তার একটা বড় ফ্যান বেজ হচ্ছে মেয়েরা। এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা হারাবে। তো তুমি তার সহযোগী হিসেবে, সহধর্মিনী হিসেবে কখনোই চাও না। তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মারামারি ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব, আমি আগে অনেক বড় হয়ে নেই। এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি, তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে, তাদেরও যেহেতু বাসস্থান নেই, এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদীর প্রোগ্রাম করব। কিন্তু ধরে নাও তুমি আমার বউ, যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে। লায়লা এটাও জানায় একটা সময় মামুন লায়লাকে নানাভাবে প্রেশারাইজড করতে থাকে। এভাবে লায়লার কাছ থেকে বিভিন্ন দামি দামি জিনিস আদায় করে থাকে। তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। আপনারা দেখেছেন যে সে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে, বা একটা ড্রোন না কিনে দিলে, বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না। লায়লা এটাও বলেন টিকটকার প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে যখন লোকজন ট্রল করে, তখন লায়লাকে মামুন চাপ প্রয়োগ করে, বলে তুমি লাইভে যাও, লাইভে গিয়ে বলো আমাদের বিয়ে হয়নি। তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয়, তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি। একটা সময় মামুনের ফ্যামিলি লায়লাকে আত্মীয় স্বজনের কাছে পরিচয় করিয়ে দেয় যে লায়লা মামুনের স্ত্রী। আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই, মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি, খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানেই আমাকে এবং মামুনকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপরে যখন গ্রামের বাড়িটা হলো, গ্রামের বাড়িতেও উনি সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এর থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা দিবে। লায়লা এটাও বলেন যখন থেকে তাদের বাড়িটা হয়ে গেল, তখন থেকেই তাদের সুর নাকি চেঞ্জ। একটা সময় মামুন লায়লার প্রপার্টি লিখে দেওয়ার জন্য বায়না করেন। লায়লার যত সঞ্চয় এবং 30 লক্ষ টাকা লোন হয়েছে মামুনের চাহিদা পূরণের জন্য। যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো, তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামের বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও। সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে, সে পুরান ঢাকায় বা বাড্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই। তো মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায়
30 লাখ টাকা লোন হয়ে গেছে এবং 30 লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি, কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বিয়ে শাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে, এখানে তো আমি নিব না কিছু। চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পরও আমি, আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি যেয়ে আমি তার কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি। তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছে বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে। সো পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি, তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সেই আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে। লাইলা মামুনকে মামলা করেছেন। মামুনকে নাকি আদালত জামিন এবং রিমান্ড নামঞ্জুর করেন, তারপরে মামুনকে কারাগারে পাঠিয়ে দেন। আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। আপনিও তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, আর ধর্ষণ মামলা আসলো কেন? এখানে বললাম আমি বলবো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ফোর্সফুল, প্রলুব্ধ, ভয়ভীতি, প্রতারণা, এই সাবক্লোজগুলা, প্রতিশ্রুতি সহ সাবক্লোজগুলা যেখানে ব্রেক হবে সেখানেই দর্শন মামলার উদ্ভব হবে। এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা। মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো? বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? আদালত, বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। কারাগারে পাঠানো। ঠিক আছে। তো ভিউয়ার্স, লাইলা এবং মামুনের বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই।